আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় টলুইনের ক্লোরিনেশন। আমরা জৈব রসায়নে এই বিশাল অধ্যায়টাকে আমরা বিভিন্ন ধাপে ধাপে শেষ করেছি, কারণ এই অধ্যায়টা অনেক কঠিন এবং সেই সাথে অনেক মজার। যেহেতু এই অধ্যায়টা প্রথমেই বললাম কঠিন, এই কারণে দেখা যায় আমরা যখন চ্যাপ্টারগুলো প্রতিটা ধাপে পড়বো একসাথে যদি অনেক পড়া হয়ে যায় তখন দেখা যায় কিছুই মনে থাকে না। এজন্য আমি চেয়েছিলাম ছোট ছোট অংশ নিয়ে আমি লেকচারগুলোকে সাজাবো, যাতে তোমাদের পড়াগুলো পড়তে সুবিধা হয়। যদি তোমরা পড়াগুলো জমিয়ে ফেলো তাহলে আমার মনে হয় না তোমাদেরকে জৈব রসায়নটা খুব মজার কিছু মনে হবে। যদি পড়াশোনাগুলো লেকচারের সাথে সাথে তৈরি করে ফেলে থাকো, আমার মনে হয় কিছুটা হলেও তুমি জৈব রসায়নে মজা খুঁজে পাবে। এবং রসায়নের আসল মজাটাই হচ্ছে জৈব রসায়ন। আজকের যে লেকচারটা সেটা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে আমাদের যেই সিকোয়েন্সিয়ালি আমি যেই জৈব রসায়নের ক্লাসগুলো নিচ্ছিলাম এটারই একটা পার্ট হিসেবে। জৈব রসায়নে আমি আর কয়টা ক্লাস নিয়ে আমি জৈব রসায়নটাকে আপাতত বন্ধ রেখে তড়িৎ রসায়ন থেকে কিছু ক্লাস নিব, অঙ্ক করাবো এবং তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আমাদের চলতে থাকবে। সেটা অনেকটা শেষ করার পরে আবার জৈব রসায়নটা আমি আবার কিছু ক্লাস মাঝখানে দিব। তোমাদের কাছে অনুরোধ থাকবে জৈব রসায়নের যে ক্লাসগুলো এখন পর্যন্ত দেওয়া হয়েছে এবং আগামীতে কিছু ক্লাস দেওয়া হবে, এই ক্লাসের প্রতিটি পড়া খুব ভালোভাবে তোমরা লিখে এবং প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে পড়বে। যেটা হবে তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা জৈব রসায়ন থেকে যে বিভিন্ন ধরনের উদ্দীপকগুলো আসে তোমরা সেই উদ্দীপকগুলো ভালোভাবে ধরতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাই। আমরা আজকে পড়বো টলুইনের ক্লোরিনেশন। আশা করি সবাই মনে আছে, টলুইন হচ্ছে আমাদের বেঞ্জিন বলয়ে যখন একটা অ্যালকাইল মূলক এবং সেই অ্যালকাইল মূলকটা মিথাইল হয় তখন সেই যৌগ সম্পূর্ণ যৌগটার নাম হয় টলুইন। টলুইনের ক্লোরিনেশন নামটা শুনতেই তোমরা বুঝতে পারছো টলুইনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া এবং সেটা হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া হবে। তো এই বিক্রিয়াতে আমাদের যে শুরুর যে অংশটা খেয়াল করি যে হ্যালোজেন বাহক হিসেবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ট্রাইক্লোরাইড, আয়রনের গুঁড়া অথবা আয়োডিনের গুঁড়ার উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে, খেয়াল করো বিক্রিয়াটা হবে সূর্যালোকের অনুপস্থিতিতে এবং টেম্পারেচারটা হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্লোরিন এবং টলুইনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন এবং হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি হবে। টলুইনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সূর্যালোকের অনুপস্থিতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের হচ্ছে বিক্রিয়ার পরিবেশ তৈরি করার জন্য হ্যালোজেন বাহক হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড এগুলা ব্যবহৃত হবে। এখানে আমরা যেটা দেখতে পাবো তৈরি হয়েছে অর্থোক্লোরোটলুইন। অর্থোক্লোরোটলুইন আশা করি তোমরা বুঝতেই পারছো অর্থোক্লোরোটলুইন কেন বলা হচ্ছে। একটু খেয়াল করে দেখো, অর্থোক্লোরোটলুইনটা বলা হচ্ছে 2 নম্বর পজিশনে বেঞ্জিন বলয়ের ঠিক 2 নম্বর পজিশনে আমাদের ক্লোরিনটা রয়েছে, এটা হচ্ছে অর্থ, আর যেহেতু এটা টলুইন তাহলে অর্থোক্লোরোটলুইন। আবার যখন প্যারা পজিশনে ক্লোরিনটা চলে যাচ্ছে যৌগের নাম হয়ে যাচ্ছে প্যারাক্লোরোটলুইন। এবং খেয়াল করো টলুইনের এখানে আমাদের একটা হাইড্রোজেন ছিল এবং এই হাইড্রোজেনটা রিপ্লেস করেই ক্লোরিনটা এসেছে, ফলে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রেই আমাদের এখানে সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমরা অতিরিক্ত ক্লোরিন দিয়েছিলাম এবং ক্লোরিন যুক্ত হয়েছে 1 অণু করে, আমরা 2 অণু ক্লোরিন দিয়েছিলাম। ক্লোরিনের একটা অণু যুক্ত হয়েছে আরেকটা অণু হাইড্রোজেনকে নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে বের হয়ে যাবে। তাহলে টলুইনের ক্লোরিনেশন যখন সূর্যালোকের অনুপস্থিতিতে হবে তখন টলুইনের ক্লোরিনেশন আমরা কি পাচ্ছি, অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন। এবার আসো টলুইনের সেই ক্লোরিনেশনটাকে যদি আমি সূর্যালোকের উপস্থিতিতে করতাম তাহলে ক্লোরিনেশনটা কেমন হতো। দেখো টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এবার টেম্পারেচারটা খেয়াল করো, এবার টেম্পারেচারটা কিন্তু আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা আগেই বলে নিয়েছি সূর্যালোকের উপস্থিতিতে হবে আমাদের এখন বিক্রিয়াটা। সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া হওয়াতে আমাদের টেম্পারেচারটা হয়ে যাচ্ছে 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এর ফলে যে বিক্রিয়াতে তৈরি হচ্ছে যৌগটা তৈরি হবে সেটা আমাদের সূর্যালোকের অনুপস্থিতিতে যেই উৎপাদগুলো তৈরি হবে এর উৎপাদের সাথে সম্পূর্ণ আলাদা। তবে এই উৎপাদের আমাদের এই বিক্রিয়াতে যেই প্রোডাক্টগুলো তৈরি হয় সেই বিক্রিয়াটার সাথে আমরা অ্যালকেনের একটা বিক্রিয়া তুলনা করতে পারি। অ্যালকেনের ক্লোরিনেশনটাকে আমরা একটু
যদি রিকল করে নেই, সবাই খেয়াল করবে মিথেনের সাথে ক্লোরিনের একটা বিক্রিয়া ছিল, যেখানে দেখা যায় কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, মিথেন অণুতে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন থাকে, এবং ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া হয় সূর্যালোকের উপস্থিতিতে প্রথম ধাপে একটা হাইড্রোজেন চলে যায়, দ্বিতীয় ধাপে আরেকটা, তৃতীয় ধাপে আরেকটা, এবং চতুর্থ ধাপে দেখা যায় কার্বনের সাথে 4টা ক্লোরিন চলে আসে, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়ে যায়। এই বিক্রিয়াটা তো অনেকটা তাই। টলুইনের সাথে এখানে 3টা হাইড্রোজেন রয়েছে, 3টা হাইড্রোজেন আস্তে আস্তে ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। প্রথম যৌগটাতে দেখো CH2Cl, আগে ছিল আমার টলুইনের CH3, এবার তৈরি হয়ে গেছে CH2Cl, অর্থাৎ একটা হাইড্রোজেন চলে গিয়েছে। দ্বিতীয় ধাপে এবার আরেকটা হাইড্রোজেন কমে গিয়েছে, CHCl2, ক্লোরিন সংখ্যা বেড়ে গেল আরেকটা, এবং হাইড্রোজেন সংখ্যা কমে গেল আরেকটা। এর তৃতীয় ধাপে দেখো এখন আর কোনো হাইড্রোজেনই নেই এবং ক্লোরিন হয়ে গেছে CCl3। তাহলে বিক্রিয়াটা শুরু পেয়েছিলাম টলুইনের অ্যালকাইল মূলক CH3 দিয়ে, এবং বিক্রিয়াটা শেষ হলো CCl3 দিয়ে। এখন আমাদের যেটা করতে হবে, এখন প্রতিটা বিক্রিয়াতে যেই নতুন প্রোডাক্টগুলো তৈরি হয়েছে এই নামগুলো আমাদেরকে এই বিক্রিয়ার জন্য খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হলো টলুইনের সাথে ক্লোরিনের প্রথম ধাপের বিক্রিয়াতে তৈরি হয়েছে বেনজাইল ক্লোরাইড, এবং খেয়াল রাখবে বেনজিনের সাথে যখন CH2 মূলকটা যুক্ত থাকে এটাই হচ্ছে আমাদের বেনজাইল মূলকের সাথে এখানে ক্লোরিন যুক্ত রয়েছে, এই কারণে বেনজাইল ক্লোরাইড। এই বিক্রিয়াটা যদি আমি ক্লোরিন ছাড়া ব্রোমিন দিয়ে করতাম তাহলে তৈরি হতো বেনজাইল ব্রোমাইড। পরবর্তীতে বেনজাইল ক্লোরাইডের সাথে যখন আবার ক্লোরিনের বিক্রিয়া হলো এবং আরেকটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল, তখন যে যৌগটা হচ্ছে সেটা হচ্ছে বেনজাল ক্লোরাইড। তৃতীয় ধাপে যে যৌগটা তৈরি হচ্ছে সেই যৌগটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড, এবং এই 3 ধাপ শেষে আমাদের 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু পাবো, 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। তাহলে এবার খেয়াল করো সূর্যালোকের উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে টলুইনের যে বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াতে আমরা যে টলুইনের ক্লোরিনেশনটা দেখলাম উপস্থিতি, সূর্যালোকের উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতি, এমন দুইটা বিক্রিয়ার সম্পূর্ণ আলাদা, এমন দুইটা বিক্রিয়ার প্রোডাক্টগুলো আলাদা। এই বিক্রিয়াটা আমাদেরকে পড়তে হবে। অনেক সময় সরাসরি তোমাকে বিক্রিয়াটা প্রশ্ন দেয় যে সূর্যালোকের উপস্থিতিতে টলুইনের ক্লোরিনেশনটা কেমন হয় বা অনুপস্থিতিতে কেমন হয়। তো সরাসরি হয়তো টলুইনের কথা বলা থাকে না, কোনো একটা বিক্রিয়া দেয়া থাকবে উদ্দীপকে সেই বিক্রিয়াটাতে টলুইন তৈরি করার কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকবে, এবং টলুইন যে তৈরি হলো ওই জায়গাটাকে XYZABC দিয়ে নামকরণ করা থাকবে। তোমাকে বের করতে হবে এই বিক্রিয়ার মাধ্যমে আসলে টলুইন তৈরি হয়েছে, এবং এই A যৌগ অথবা B যৌগটার ক্লোরিনেশন তোমাকে লিখতে বলা হবে। জৈব যৌগের বিক্রিয়াগুলো আসলে আমরা যেভাবে পড়ছি এতটা সহজভাবে না এসে একটু ঘুরিয়ে আসে। এই কারণে যেটা করতে হবে, প্রতিদিন আমাদের জৈব রসায়নে যতগুলো বিক্রিয়া আছে এই যতগুলো বিক্রিয়া আমি নতুন পড়ছি, একটু চেষ্টা করবে গল্পের বইয়ের মতো তুমি একটা খাতায় একটু নোট করলে আজকে যে নতুন বিক্রিয়াগুলো তুমি শিখলে, আমার লেকচার ছাড়াও বইটা দেখবে, হাজারিনাগের বইটা, তারপর অক্ষরপত্রের বইটা, তোমরা যদি একটু পাতাগুলো উল্টাও দেখবে নতুন কিছু বিক্রিয়া। একটু চেষ্টা করবে যে মন থেকে একটা ইচ্ছা আনবে যে আজকে আমি 2টা বিক্রিয়া শিখি, দেখি এই বিক্রিয়াগুলো কীভাবে হচ্ছে, বিক্রিয়ার মেকানিজমগুলো একটু দেখার চেষ্টা করবে। আমাদের সিলেবাসটা বড় হয়ে যাওয়ার কারণে হয়তো আমি কিছু মেকানিজম তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, অনলাইন ক্লাসের মাধ্যমে হয়তো কিছু বুঝাচ্ছি, হয়তো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো না, কিন্তু তোমরা নিজেরা যখন একটু চেষ্টা করবে তখন দেখবে তোমার মনে অনেক প্রশ্ন জাগবে, এবং যখনই তোমার মনে প্রশ্ন জাগবে তখন ওই জিনিসগুলো তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। কারণ প্রশ্ন জাগলেই তুমি সেটাকে সমাধান করার চেষ্টা করবে, তুমি আর একটু বেশি করে পড়বে, তোমার কিউরিসিটি জাগবে, তখনই তুমি পড়াটার মাঝখানে মজা খুঁজে পাবে। আর যখনই তোমার মনে কোনো কিউরিসিটি জাগবে না, কোনো প্রশ্ন জাগবে না, তখন দেখা যাবে পড়াটা তোমার আর পড়তে ভালো লাগবে। এবার হচ্ছে আমাদের আজকের 3 নাম্বার যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে টলুইনের সাথে অ্যালকাইল ক্লোরাইড অথবা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া হয়। অ্যালকাইল হ্যালাইড বলতে আমরা কি বুঝি? অ্যালকাইল হচ্ছে CH3, এখানে আয়োডিন থাকতে পারে, অন্য যে কোনো ধরনের হ্যালোজেন থাকতে পারে। এবার খেয়াল করো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে আমার প্রভাবক হিসেবে কি থাকছে, আমার টেম্পারেচারটা কি থাকছে। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং টেম্পারেচার থাকছে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। টলুইনের সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকাইল আয়োডাইটের বিক্রিয়াতে আমাদের কি তৈরি হচ্ছে? 2টা প্রোডাক্ট তৈরি হচ্ছে।
অর্থোজাইলিন এবং প্যারাজাইলিন। এবার খেয়াল করো এই যৌগগুলো এমন হলো কেন? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আয়োডিন ছিল, আয়োডিনটা এখানে এসে যুক্ত হলো না কেন? আমি একটু নামটা আবার বলি, ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়াটার নামটা দেখে তোমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, এই টলুইনের সাথে এখানে নতুন অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে দেখি বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালকাইলেশন। মানে এই বিক্রিয়ার মাধ্যমে নতুন একটা অ্যালকাইল গ্রুপ আমার এক্সিস্টিং যেই বিক্রিয়কটা ছিল সেখানে একটা নতুন অ্যালকাইল গ্রুপ এসে যুক্ত হবে। কোনো ধরনের হ্যালোজেন গ্রুপ বা অন্য যেই গ্রুপগুলো আছে সেগুলো যুক্ত হবে না, অ্যালকাইল মূলকই যুক্ত হবে। এই কারণে এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন বিক্রিয়াতে তাহলে আমাদের আগে থেকেই ছিল আমাদের মিথাইল গ্রুপ টলুইনে, এবং এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে আরেকটা মিথাইল গ্রুপ আসলো, অর্থ অপসারণে যুক্ত হলো। তখন দুইটা অ্যালকাইল মূলক যুক্ত যেই বেনজিনের কাঠামো, সেই কাঠামোটাকে বলা হয় জাইলিন কাঠামো। এবং জাইলিন কাঠামোতে যদি আমার যেই নতুন যে গ্রুপটা যুক্ত হয়েছে, নতুন যে অ্যালকাইল গ্রুপটা যুক্ত হয়েছে, সেটা যদি অর্থ পজিশনে যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে অর্থোজাইলিন। যখন প্যারা পজিশনে যুক্ত হবে তখন তাকে বলা হবে প্যারাজাইলিন। তাহলে ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশনে, টলুইনের ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশনে আমরা কী পাচ্ছি? অর্থোজাইলিন এবং প্যারাজাইলিন। এবং অ্যালকাইলেশন মানেই হচ্ছে নতুন একটা অ্যালকাইল গ্রুপ আমার আগের যে বিক্রিয়কটা রয়েছে এই বিক্রিয়কে এসে নতুন একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে। এরপরে যে আজকের আলোচনার বিক্রিয়াটা সেটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমি যেহেতু আগে বলেছি অ্যালকাইলেশন বিক্রিয়াতে অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, তাহলে অ্যাসাইলেশন বিক্রিয়াতে অ্যাসাইল গ্রুপ যুক্ত হবে। তাহলে অ্যাসাইল গ্রুপটা কি সেটা আমাকে আগে জানতে হবে। টলুইন সচরাচর আমার বিক্রিয়কটা হচ্ছে আমাদের টলুইন, কারণ টলুইন নিয়ে বিক্রিয়ার আলোচনাগুলো করা হচ্ছে, এবং ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়াগুলো টলুইন নিয়েই সম্পূর্ণ হয়ে থাকে। বেনজিনেও কিছু রয়েছে অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। তখন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে বেনজিন থেকে আমরা টলুইন পেতে পারি, অ্যাসাইলেশন থেকে আমরা তখন এসিটোফেনন পাওয়া যায়। তোমরা বইয়ে এই বিক্রিয়াগুলো দেখবে যে বেনজিনের অ্যালকাইলেশন হলে কেমন হয়, বেনজিনের অ্যাসাইলেশন হলে কেমন হয়। আমি তোমাদেরকে টলুইনেরটা পড়িয়ে দিচ্ছি, তোমরা বেনজিনেরটা দেখবে এই ধরনের আরও কোনো বিক্রিয়া আছে কি না দেখে পাশাপাশি খাতায় বিক্রিয়াগুলো বারবার লিখবে, এবং লিখে বিক্রিয়াগুলো কীভাবে হলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এবার দেখো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটাতে কি হচ্ছে। অ্যাসাইলেশন বিক্রিয়াতে টলুইনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া হচ্ছে, CH3COCl। এই সম্পূর্ণ যৌগটার নাম হচ্ছে এসিটাইল ক্লোরাইড। তাহলে ক্লোরাইডটাকে বাদ দিলে CH3CO এই অংশটার নাম হচ্ছে অ্যাসাইল। তার মানে এই অংশটাই আমার এই বেনজিন বলে যুক্ত হবে, এই গ্রুপটাই হচ্ছে অ্যাসাইল গ্রুপ। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে এই গ্রুপটা যুক্ত হবে কখনো অর্থ পজিশনে, কখনো প্যারা পজিশন। এবার দেখো প্রথম যেই যৌগটা তৈরি হলো, মিথাইল গ্রুপটা আগের মতোই রয়েছে, 4 নম্বর পজিশনে এসে অ্যাসাইল গ্রুপ COCl3 যুক্ত হয়ে গেছে। আরেকটা যে প্রোডাক্ট তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে আমাদের মিথাইল গ্রুপের সাথে 2 নম্বর পজিশনে এসে অ্যাসাইল গ্রুপটা যুক্ত হয়েছে, আর 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। যেহেতু যেখানে যুক্ত হচ্ছে সেই বেনজিন বলয়ের হাইড্রোজেন, এবং আমার এখানে ক্লোরিন ছিল, এই ক্লোরিনটা এখান থেকে রিপ্লেস হয়ে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। এখন যে প্রোডাক্টগুলো তৈরি হলো এগুলোর নামগুলো দেখি। স্বাভাবিকভাবে এখানে একটি কিটোনমূলক আছে, তার মানে এটা একটা কিটোন গ্রুপ। আমাকে এই যৌগটার নাম দেখো 4-মিথাইল ফিনাইল। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে ম্যাডাম এটার নাম 4-মিথাইল ফিনাইল কীভাবে হলো, বা এটার নাম 2-মিথাইল ফিনাইল কেন? সবাই একটু খেয়াল করো, CH3 এবং বেনজিন বলয় এই সম্পূর্ণ অংশটাকে আমি যদি শুধুমাত্র এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে অংশটা রয়ে গেল সেটাকে আমরা টলুইন হিসেবে জানি। আবার এই জায়গাটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে ফিনাইল গ্রুপ। এই সম্পূর্ণ অংশটাকে ফিনাইল গ্রুপ বলা হয় যদি এখানে একটা হাত থাকে, কিন্তু এই হাতে যখন কিছু থাকবে না তখন এটাকে আমরা টলুইন বলবো না, তখন এটাকে আমরা বলছি ফিনাইল গ্রুপ। যখন এই হাতটাও থাকছে না এই অবস্থাতে এটাকে বলা হচ্ছে টলুইন, কিন্তু এই জায়গাতে যখন একটা গ্রুপ যুক্ত হওয়ার জন্য আমি একটা বন্ড দিয়ে দিব কিন্তু গ্রুপ আমি এখনও দেখাচ্ছি না, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে ফিনাইল। তাহলে এই সম্পূর্ণ অংশটা যদি ফিনাইল হয় তাহলে এই অংশটাকে শুধুমাত্র আমি নামকরণ করব। এবার খেয়াল করো এই টলুইনের এই আমাদের যেই বাড়তি যে গ্রুপটা অ্যাসাইল গ্রুপটা যুক্ত হয়েছে সেটা যুক্ত হয়েছে 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বন যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে 4, এবং কিটোন গ্রুপের সাথে যুক্ত যেই এখানে যে পার্শ্বশিকলটা রয়েছে সেটা হচ্ছে মিথাইল।
তাহলে 4 মিথাইল আর এই অংশটা হচ্ছে ফিনাইল, 4 মিথাইল ফিনাইল। এবার দেখো এখানে এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল ফিনাইল। 2 নাম্বার পজিশনে আছে মিথাইল গ্রুপটা, সাথে আমাদের কিটোন গ্রুপ রয়েছে। যেহেতু 2 নাম্বার পজিশনে রয়েছে, অর্থ পজিশনে রয়েছে, সেটাকে আমরা বলছি 2 মিথাইল, আর বাকি এই অংশটার নাম হচ্ছে আমাদের ফিনাইল গ্রুপ। যদি 4 নাম্বারে হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমাদের 4 মিথাইল ফিনাইল, 2 নাম্বারে হচ্ছে 2 মিথাইল ফিনাইল। এখন যদি মিথাইল না হলে ইথাইল গ্রুপ থাকতো, এখানে যদি CH2CH3 থাকতো বা সিওর পরে আরও 2 কার্বনের একটা যৌগ থাকতো, তখন এটা নাম হতো 4 ইথাইল ফিনাইল, 2 ইথাইল ফিনাইল, এই ধরনের। আস্তে আস্তে যদি কার্বন শিকলটা বাড়ে, তাহলে আমরা এতটুকু অংশটাকে আমরা নতুন হিসেবে কী জানলাম? ফিনাইল গ্রুপ। যখন বন্ডটা থাকে না তখন সেটা হচ্ছে টলুইন, যদি বন্ড থাকে সেই যৌগটা হচ্ছে ফিনাইল গ্রুপ, তখন এটাকে আমরা এইভাবে নামকরণ করতে পারি, অথবা এটা তোমরা ইথানোনও বলা যেতে পারে। তবে এখানে অবশ্যই আমাদের বেনজিন বলয় রয়েছে, এটাকে আমাদের নামকরণে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল রাখবে, তাহলে টলুইনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে এবং অ্যালকাইলেশনে একটু প্রভাবকটা যদি খেয়াল করো, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনে সবসময় প্রভাবক হিসেবে থাকবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এমন টেম্পারেচার যদি খেয়াল করি, অ্যালকাইলেশনে আমাদের টেম্পারেচার ছিল 20 থেকে 30-এর মধ্যে, এবং অ্যাসাইলেশনে বিক্রিয়াটা হচ্ছে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এবার আসো টলুইন থেকে বেনজোইক অ্যাসিড। টলুইন থেকে আমরা কিভাবে বেনজোইক অ্যাসিড পেতে পারি? সোজা কথা হচ্ছে টলুইনকে যদি আমরা জারণ করি তাহলে আমরা বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে জারণ করার জন্য আমার কী লাগবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যখন টলুইনকে জারণ করা হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পারঅক্সাইডের বিক্রিয়ার ফলে এখানে একটা জাইমান অক্সিজেন তৈরি হয়। এই জাইমান অক্সিজেনটাই টলুইনকে জারিত করে। এর ফলে দেখা যায় এই টলুইনের অ্যালকাইল মূলকটা জারিত হয়ে একটা অ্যাসিড মূলক হয়ে যায়, COOH, এবং এই যৌগটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরির বিক্রিয়া খুবই সোজা, কিন্তু আমাদের মনে থাকে না যে কি করে এই টলুইন থেকে বেনজোইক অ্যাসিডটা তৈরি করতে হয়। এবার আরেকটা অংশ দেখো, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা। পিক্রিক অ্যাসিডের নাম তোমরা অনেকেই শুনেছ, এটা হচ্ছে কাঁদুনে গ্যাস। এটা স্প্রে করা হলে মানুষ অনবরত শুধু কান্না করতে থাকে। এটা আমরা কিভাবে তৈরি করব? ফেনল থেকে তৈরি করতে হবে আমাকে। ফেনল এবং ফেনলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ ফেনলের নাইট্রেশনের মাধ্যমে আমরা পিক্রিক অ্যাসিডটা পাচ্ছি। এবং ফেনলের নাইট্রেশন নিয়ে পিক্রিক অ্যাসিডটা আমরা কিন্তু গত ক্লাসে আমার যতদূর মনে পড়ে আমি বিভিন্ন ধাপে ধাপে দেখিয়েছিলাম। আবার একটু দেখাচ্ছি, যেহেতু এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি, অথবা পিক্রিক অ্যাসিড কীভাবে তৈরি করা যায়? ফেনল প্লাস নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে যদি আমরা উত্তপ্ত করা হয়, তাহলে দেখা যাচ্ছে 2,4,2 2 নম্বর পজিশন নাইট্রো, 4 নম্বর পজিশন নাইট্রো, 6 নম্বর পজিশন নাইট্রো, 2,4,6 ট্রাই নাইট্রোফেনল অথবা পিক্রিক অ্যাসিড, আমার সাথে 3 অণু পানি তৈরি হচ্ছে। এবার আরেকটা অংশ দেখি, অ্যানিলিন থেকে। আমরা কিন্তু অ্যানিলিন সম্পর্কে পড়েছিলাম আমাদের আগের ক্লাসগুলোতে। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো পড়ে নিচ্ছি, যে বিক্রিয়াগুলো সাধারণত পরীক্ষায় আসে। অ্যানিলিন থেকে সালফানিলিক অ্যাসিড তৈরি করতে হবে। কিভাবে? অ্যানিলিন থেকে সালফানিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমার সালফিউরিক অ্যাসিড লাগবে। সালফিউরিক অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিনের সাথে যখন বিক্রিয়া হবে, তখন আমি দেখো সালফিউরিক অ্যাসিডটা এখানে একটু ভেঙে লিখেছি। ভেঙে লেখার উদ্দেশ্য কি? সালফানিলিক অ্যাসিড, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড না। সালফানিক অ্যাসিডের মূলকে একটা হাইড্রোজেন মূলক থাকে আর একটা SO3 অর্থাৎ সালফাইড মূলক একটা থাকে, আর OH মূলকটা এখানে পানি হিসেবে চলে যাবে। অর্থাৎ সালফানিলিকের এই মূলকটা যেখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে, এবং এই রিপ্লেস করা হাইড্রোজেনকে এই OH মূলকটা নিয়ে H2O হিসেবে বের হয়ে যাবে, এবং SO3 এবং H মূলকটা আমাদের অ্যালেনিন মূলকে যুক্ত হয়ে যাবে এবং তৈরি হবে সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিডের বৈশিষ্ট্য কি? সালফানিলিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হলো এটা জলীয় দ্রবণের জুইটার আয়ন হিসেবে থাকে। তোমরা খেয়াল করবে, জুইটার আয়ন সম্পর্কে আমরা আগেও পড়েছিলাম, বা তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছো। জুইটার আয়ন মানেই হচ্ছে যখন কোনো একটা যৌগে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ থাকবে। আমরা জানি কোনো একটা যৌগ কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে, বা ইলেকট্রন ডেন্সিটির কারণে কখনো ঋণাত্মকতা বা ধনাত্মকতা বৃদ্ধি পায় এই ধরনের। কিন্তু কোনো একটা যৌগ যখন জলীয় দ্রবণে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটা আয়ন নিয়েই সহাবস্থান করে, তখন তাকে বলা হয় জুইটার আয়ন।
একই অণুতে ক্ষারধর্মী NH2 মূলক থাকছে এবং অম্লীয় SO3H মূলক থাকতেছে, তখন সালফানিলিক অ্যাসিডের জলীয় দ্রবণটা যদি আমরা দেখি, দেখো সালফানিলিক অ্যাসিডে একদিকে রয়েছে NH2 গ্রুপ, আরেকদিকে রয়েছে SO3 হাইড্রোজেন। জলীয় দ্রবণ মানে হচ্ছে পানির সাথে যখন দ্রবণ নেওয়া হচ্ছে সেটাকে জলীয় দ্রবণ বলা হচ্ছে। এবং খেয়াল করবে নাইট্রোজেনের মাথায় সবসময় একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং এটা মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ডিং করার একটা টেন্ডেন্সি থাকে। এখন যেহেতু সালফানিলিক অ্যাসিডে এখানে সালফানিলিক অ্যাসিড যেহেতু এটা অ্যাসিড, তাহলে এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেওয়ার একটা প্রবণতা থাকবে। তাহলে জলীয় দ্রবণে যাওয়ার ফলে এই হাইড্রোজেন প্লাসটা সে দিবে, যেহেতু সে অ্যাসিড এ কারণে সে হাইড্রোজেন প্লাসটা সে জলীয় দ্রবণে ছেড়ে দিবে। এবং নাইট্রোজেনে যেহেতু একটা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এ কারণে সে এই ছেড়ে দেওয়া হাইড্রোজেনকে সে গ্রহণ করে নেবে এবং সে গঠন করবে N+H3 আর এখানে হাইড্রোজেনটা চলে যাওয়ার কারণে সালফাইড মূলকটা ঋণাত্মক আয়ন হিসেবে থাকবে। এটাই হলো আমার সালফানিলিক অ্যাসিডে জুইটার আয়ন এবং সাথে থাকবে আমার পানি। তাহলে প্রশ্ন আসে যে সালফানিলিক অ্যাসিড জলীয় দ্রবণে জুইটার আয়ন হিসেবে কিভাবে থাকে, ব্যাখ্যা করো। ছোট্ট একটা প্রশ্ন, শুধুমাত্র বিক্রিয়াটা যদি একটু মাথায় থাকে তাহলে বাংলা কথাটা তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। তা আজকের ক্লাসে আমরা পড়লাম টলুইনের ক্লোরিনেশন সম্পর্কে সূর্যের উপস্থিতিতে অনুপস্থিতিতে। এরপর আমরা ফ্রিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন পড়লাম, ফ্রিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন পড়লাম, টলুইন থেকে কিভাবে আমরা বেঞ্জুইক অ্যাসিড তৈরি করতে পারি, ফেনল থেকে কিভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি, অ্যানিল থেকে কিভাবে সালফানিলিক অ্যাসিডটা পাওয়া যায় এবং সালফানিলিক অ্যাসিড কেন জুইটার আয়ন হিসেবে থাকে এটার ব্যাখ্যাটা পড়লাম। আশা করি সবাই পড়াটা তৈরি করে ফেলবে, বইয়ের সাথে মিলিয়ে লেকচারটা পাশে রেখে খুব সুন্দরভাবে নিজেরা নোট করে পড়বে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।